পারি যে অসীম বাবু কিন্তু মানুষের কাছে সুশালাপ করার জন্য আজকে মেদিনীপুর উপস্থিত হয়েছেন। প্লিজ ওয়েলকাম স্যার, প্লিজ আপনার বক্তব্য পেশ করুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আজকের এখানে উপস্থিত সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি কে এই প্রশ্ন এসেছিল আমার বাড়ি কোথায়। আমি কোনো টেকনিশিয়ান নয়, আমি আপনাদের মতো একজন ফার্মার। 30 বছর আগে আমার হাতে খড়ি হয় এই মাছ চাষে, আমার গুরুদেব আমার বাবা। আমি আমার এলাকায় অনেকদিন আগে থেকে শুরু করি, যারা গরিব মানুষ চাষ করার ক্ষমতা, তাদেরকে আমি বাকি টাকায় মাছের রেনু বা মাছের ধানি দিতাম, পোনা মাছের, সাদা মাছের। আমার এলাকায় ভেনামি চাষ হয় না, মিষ্টি জলের এলাকা, সেখানে গলদা চিংড়ি চাষ হয়, কিছু কিছু বাগদা চাষ হয়, কিছু চিংড়ি মাছ হয় যেটা নদী থেকে মিন ধরে পুকুরে ছাড়া হয়, যেটা থোড়া চিংড়ি বলা হয় বা চামনে চিংড়ি বলা হয়। ন্যাচারাল ভাবেই ওই পুকুরে দিলে সেগুলো জম। এবার ডিম চাষ প্রসঙ্গে আস, যাই চাষ করুন তার চারাটা হচ্ছে মূল কথা। যাই চাষ করুন, মাছ করুন, সবজি করুন, চিংড়ি করুন, মুরগি করুন, গরু করুন, যাই করুন তার চারা হচ্ছে আসল জিনিস। আমার দেশে যদি মুরগি হয় 10 দিন ডিম দিয়ে 15 দিন রেস্ট নেবে। দেশে যদি গরু হয় 1 লিটার দুধ দেবে, 6 মাস দেবে, আর সারা বছর দুধ দেবে না। তাকে শঙ্করায়ন ঘটিয়ে কি করছে, যে বাছুরগুলো নিয়ে আসছে 10 লিটার, 12 লিটার, 15 লিটার দুধ, একটা গরুতে একটা কৃষক ফ্যামিলির সংসার চলে যায়। তাহলে চারা হচ্ছে আসল জিনিস। যাই করুন আপনারা, একটা আম 12 মাস ফল হয়, আবার 3 মাস একবার ফল হয়, শ্রীমান। তাহলে জাত হচ্ছে আসল জিনিস। আপনারা এখানে যারা বসে আছেন আপনারা কিচ্ছু জানেন না, আমরা এখানে যারা বসে আছি আমরা শুধু জানি এটা বাজে কথা। আপনারাও অনেক কিছু জানেন, সেজন্য আপনারা নিজ নিজ নামে পরিচিত। আপনারা যদি কিছু না জানতেন আপনাদের নামে পরিচিত হতো না। আপনার এলাকায় যদি কাউকে বলা হয় আপনার নাম, এই পবন বাবু আছেন, সঙ্গে সঙ্গে 5 জন মানুষ বলছে হ্যাঁ পবন বাবুর ওটা বাড়ি। তাহলে তার কিছু গুণ আছে, গুণের জন্যই সে পরিচিত হয়েছে। আজকে যদি সচিনের নাম বলা হয় সারা পৃথিবী চিনবে, কারণ সে তার গুণের জন্য সারা পৃথিবী বিখ্যাত হয়েছে। এইবার প্রথম বলি, আমি বলবো এটা না, আপনাদের সাদা মাইনে কোনো প্রশ্ন থাকলে রেনু চাষ বা 45 দিনের মাছের প্রশ্ন করুন, আমাকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আপনারা কি কেউ সাদা মাছ চাষ করেন না? সকলেই চিংড়ি চাষ করেন। সাদা মাছ আমাদের চারা ছাড়া হয়, কিছু কিছু দিনে করে অল্প, এমনি তেমন হয় না, নোনা জলের জন্য ডিমটা ফোটে না। আর আমাদের এদিকে তো ডিমের পোনাটা পাওয়া যায় না, সেই বাগদা থেকে আনতে হয়, কস্টিংটা বেশি পড়ে যায়। চালাই মাছটাই বেশি ছাড়া, এই নৈহাটি থেকে চালাই মাছ আছে, তার মারফত সেটাই ছাড়া। কিভাবে পদ্ধতিটা বলেন, কিছু করা যাবে? হ্যাঁ, এখানে যদি আচ্ছা, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ভালো রেনু তৈরি হয় বাঁকুড়ার রামসাগর। নৈহাটি থেকে যা মাছ আসছে তার 90 থেকে 95% ওই ডিমের রেনুটা যায় বাঁকুড়া রামসাগর থেকে। নৈহাটি বিখ্যাত কেন? ওখান থেকে মাছটা এক্সপোর্ট হতে ইম্পোর্ট হতে সুবিধা হয়, তাই এয়ারপোর্টটা ওর কাছে আছে। কিন্তু আসল চারাটা তৈরি করে দিচ্ছে বাঁকুড়া রামসাগর। নেট ঘেটে দেখুন, এশিয়া মহাদেশের মধ্যে বেস্ট। তাহলে আপনার এখানে চারা তৈরি হবে তাই আপনার চারা চাষ হবে এটা নয়। ভারতবর্ষের কোনায় কোনায় এশিয়া রামসাগর থেকে ডিম পোনা চলে যাবে। আমি দেখেছি, আমরা তো মনে করি পশ্চিমবাংলার আমরা বাঙালিরা মাছ খাই, এখানে মাছ প্রচুর চাষ হয়। আমাকে একটা কোম্পানির টিম নিয়ে গিয়েছিল মণিপুর, যেখানে দাঙ্গা চলছে এখনো, ঠিক দাঙ্গার আগের মুহূর্তে সেখানে গিয়ে মাছ চাষ আমাকে নিয়ে গিয়ে করিয়েছিল। এখানের থেকে অনেক বেশি ঠান্ডা, ওখানে নোনা জল নেই, সব মিষ্টি জল। আজকে তো আমাদের সবাই 2 জন মহিলা দেখতে পাচ্ছি। মণিপুরে যা মাছ চাষে আছে সকলা মহিলা। এশিয়ার মধ্যে একটি বাজার আছে মণিপুরে, একটিও পুরুষ দোকানদার নেই। চুল কাটা থেকে সোনাওয়ালা, কাপড়ওয়ালা থেকে সবজিওয়ালা, মাছ বিক্রেতা থেকে মাংস কাটা, সব মহিলা। মহিলারা যে এগিয়ে আসছে এর জন্য ধন্যবাদ করছে। ভারতবর্ষের এরকম একটা প্রান্ত আছে সেখানে মহিলা সব করে, তা যাক, সে জায়গায় যায়। তাহলে আমার এখানেও ওই মাছের রেনু তৈরি করে যখন ভেনামি চাষ হয়ে যাবে, নোনা জলের ওপরে ওই সাদা মাছ হবে। রেনুটাকে তৈরি করতে হবে মিষ্টি জলে। এখানে কি যা পুকুর আছে, যা পয়েন্ট আছে, সব নোনা জল? গ্রামের ভিতরেও তো মিষ্টি জলের পুকুর আছে, যেখানে শুধু বর্ষার জলের উপরে নির্ভর যে পুকুরগুলো প্রচুর আছে তো। তাহলে আমি সেখানে চারাটা তৈরি করবো। যেমন যারা ধান রয়ে তারা তো তলা ফেলে, বীজ তলা ফেলে, একটা প্লেসে বীজ তলা তৈরি করে নিয়ে 10 বিঘে জায়গা চাষ হচ্ছে। 10 বিঘে জায়গা কিন্তু বীজ তলা হচ্ছে না। তাহলে আপনার 4টে ভেনামির পয়েন্ট আছে, ঠিক আছে, ওকে। একটা বা দুটো গ্রামের ভিতরে ছোট ছোট পুকুর আছে, সেখানে মাছটা 50 গ্রাম পর্যন্ত তৈরি করুন। ওই 45 দিনে 50 থেকে 100 গ্রাম মাছ দাঁড়াবে। সেই মাছটা ভেনামি শেষ তাতে। আর খাবার দেওয়ার কথা বলছেন, নদীতে কেউ খেতে দেয় মাছ? হয়তো আমাদের খালে জলে কেউ খেতে দেয়
মাছ হয়তো ওই খালের মাছ ধরে খেয়ে দেখবেন একটা রুই মাছ, আর পুকুরের রুই মাছ খেয়ে দেখবেন স্বাদের আকাশ পাতাল তফাৎ। ময়নাতে এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গলের মধ্যে বিখ্যাত বড় মাছ চাষ করে 50 গ্রাম খালের ওই রুই মাছের কাছে 2 কেজির ওজনের রুই মাছ হেরে যাবে। তাহলে সে কি খেলো, সে বাড়লো কেন? তাহলে সেখানে তার খাবার নিশ্চয়ই হয়েছে প্রকৃতিগত ভাবে। প্রত্যেকটা জলাশয়ে খাবার তৈরি হয় ন্যাচারাল প্ল্যাঙ্কটন। মাছ তো খাবে দুটো জিনিস, প্ল্যাঙ্কটন, উদ্ভিদ কণা, প্রাণী কণা। কিছু মাছ খায় শুধু উদ্ভিদ কণা, কিছু মাছ খায় শুধু প্রাণী কণা, আবার কিছু মাছ আছে সব কণাই খায়। তাহলে এবারে পুকুর পাটের জায়গায় চলে আসি রেণু চাষের জন্য। গ্রামের ভিতরে যেগুলো মিষ্টি জলের পুকুর আছে, যদি শুকনো করতে পারেন ভালো, যদি শুকনো করতে না পারেন, কারণ শুকনো করার পরে তো জল চাই, যে আমি পুকুরে শুকিয়ে দিলাম আর জল পেলাম না, তাহলে তো চাষ হবে না। দরকার নেই আমার শুকনো করার, কারণ আমার জল চাই। ওখানে পাক থাকলেও মেডিসিন দিয়ে সেটা কাজ হবে। আমাদের শরীরে অনেক অসুখ হয়, সব কি ছুরি কাঁচিতে কাটতে হয়? তাহলে মেডিসিন দিয়ে তো কাজ হয়। তাহলে মাছেরও মেডিসিন লাগবে। একটা গরুর অসুখ হলে যদি মেডিসিন লাগে, মাছেরও মেডিসিন লাগবে। এইবারে এই ব্যবসাটা করার জন্য প্রচুর কোম্পানি মার্কেটে চলে আসছে। এ বলবে আমার ওষুধ ভালো, এ বলবে আমার ওষুধের দাম কম, আমার ওষুধ ভালো। আপনারা ব্যবহার করে দেখুন। ব্যবহার এটাই করবেন যাকে মনে করবেন লোকটা ভালো, এর উপর ভরসা করা যাবে, তার সুপারিশ ওষুধটা আপনারা কাজ করুন। তাহলে আপনার কাছে যে মানুষটা আছে, যারা কাজ করছে, সেই মেডিসিনটা ব্যবহার করে দেখুন যে ওষুধগুলো কাজ করছে কিনা। প্রথমেই বলেছি আমি কোনো টেকনিশিয়ান নয়, আমি অ্যাজ এ ফার্মার। আমার 30 বছরের যে এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে আমি কথা বলি। আমি প্রথম বলেছিলাম ভারতবর্ষের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে, রেণু চাষ করলে 15 দিনে টাকা ডবল হবে। এবং কেউ যদি বিশ্বাস না করে, আমি চোখে আঙুল দিয়ে করে দেখিয়ে দেবো। করে দেখিয়েছি, প্রচুর মানুষকে করে দেখি। আমি সকালবেলা ঘুম থেকে রাস্তায় এলে আমার কাজ হচ্ছে, এই যে ছোট মাছগুলো তৈরি হয় নৈহাটিতে যেমন বিক্রি হয়, আমার এলাকার চাষিগুলোর ওই মাছ আমি বিক্রি করে দিই, কয়ালি করি। আমার প্রচুর ভিডিওতেও সেটা আছে। তাহলে পুকুর আমি তৈরি করব, গ্রামের মাঝখানের পুকুর, মিষ্টি জলের পুকুর, যা হোক কিছু মাছ সেখানে হয়ে আছে। এবার প্রত্যেকে কলম ধরুন, এবার আসল জায়গায় যাচ্ছি। পার বিঘাতে 33 শতকের উপরে 1 কুইন্টাল মৌয়া ফল দেবেন। হ্যাঁ, পুকুর পচাবো, পুকুরে আমি কিছু রাখবো না, সবাইকে মেরে দেবো। মৌয়া খোল পার বিঘাতে 1 কুইন্টাল 33 শতকের উপরে। মাছ মারার জন্য আপনার চিন বা ওই যে ট্যাবলেট ব্যবহার হয়, সেলফস বা কুইক ফস, যে যেটা হাতের কাছে পাবেন। অবশ্যই এখন মৌয়াতে আর সেই বিষক্রিয়া নেই। আর পুরোপুরি মৌয়া দিয়ে যদি মারতে হয়, তাহলে 1 বিঘা পুকুরে 4 কুইন্টাল মৌয়া দিতে হবে। আমি তো ব্যবসা করতে নামছি, তাহলে আমি 4 কুইন্টাল মৌয়া মানে 8,000 টাকা মিনিমাম যাবে। আমি 8,000 টাকায় টোটাল কভার করবো। 20টার ক্ষেত্রে যদি দেন, পার বিঘাতে 250 ml 5 ফুট জলের জন্য। ডিম ফেলতে গেলে মিনিমাম 3 ফুট জল চাই, 3 ফুটের নিচে হবে না। কারণ ধীরে ধীরে পৃথিবীর উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে যা টেম্পারেচার, যদি দুপুর জলে ডিম দেওয়া হয়, ডিমটা দাঁড়িয়ে যাবে, গরম পড়লে সব মাছ মরে যাবে। ডিম পড়াটা ফাল্গুন মাস থেকে শ্রাবণ মাস পর্যন্ত, যার যখন সুবিধা হবে তখন করুন। ডিম ফেলার আগে তৈরি হচ্ছে। আপনি যদি আষাঢ় মাসে আপনার পুকুরে আসবে, তাহলে কি আপনি ফাল্গুন মাসে খোল দেবেন? কোথায় দেবেন? পুকুরের পাড়ে ছড়াতে হবে। যখন ডিম ফেলবেন, যে সময় আপনার হাতে পুকুর আসবে, তার আগে এগুলো পিওর। তাহলে মৌয়া খোল দিলেন, বীজ দিলেন, মেরে দিলেন, 15 দিন পচবে। কারণ ওই বিষক্রিয়াটা 15 থেকে 20 দিনের মতো সময় লাগে। সময়টা ওই রকম লাগে। অনেক সময় আবার ঠান্ডা বেশি চললে 21 দিনেও হয় না, আরো বেশি সময় লাগে। যদি ঠান্ডা হয়, গরমে বীজটা তাড়াতাড়ি কাজ করে দেবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার যদি ঠান্ডা থাকে, তখন দেখা যাবে ওই বিষক্রিয়াটা, যেমন শীতকালে যদি তামাদি করতে হয়, 1 বিঘা পুকুর 250 ml বীজ দিলে মাছ মরবে। দুপুরবেলা সূর্য ওঠার পরে তবে কিছু কিছু মাছ মরবে। তখন দেখা যাচ্ছে হাফ লিটার, আমার তো মাছ ধরতে হবে, তাহলে হাফ লিটার বীজ দিলে তবে কাজটা হবে। 15 দিন পরে ওই পুকুরে জল ভালো করার এইবার জায়গায় আমরা যাবো। জলটা তো বিষক্রিয়া হয়ে আছে, দূষণ হয়ে আছে, গ্যাস হয়ে আছে। জল ভালো করার ওষুধ দেবো, ভিটামিন দেওয়া হচ্ছে, ওর সঙ্গে গ্যাসের ওষুধ দেবো, কারণ ওটা তো পচছে, গ্যাস হচ্ছে। এই দুটো দেবো। দেওয়ার পরে কঞ্চির একটা ফড়া বানাবো, বান্ডিল, যেমন মই দেওয়া হয়, তার মধ্যে ইট দেবো, দিয়ে পাকগুলো ভালো করে ঘাঁটা হবে। একরে 3 কেজি। হ্যাঁ, একর এই ডোজটা। আর গ্যাসও কি একটা কত? ওটা একর 2 কেজি। একর 2 কেজি এই মেডিসিন। গ্যাস আউট 3 কেজি আর ওটা 2 কেজি। হ্যাঁ, ওটা 3 কেজি নয়, ওটা 10 কেজি। ওটা 10 কেজি একরে 10 কেজি। 3 কেজি বিঘাতে। হ্যাঁ, 3 কেজি। 10 কেজি আর ওটা গ্যাস আউটটা হচ্ছে 2 কেজি একরে। তার মানে ও 3-এর 700 গ্রাম লাগবে বিঘাতে। দিয়ে কঞ্চির হড়া করে ভালো করে ঘাঁটা হলো। একসঙ্গে মিশিয়ে
হ্যাঁ, এই ওষুধ দুটো একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে ওই পুকুরটা ভালো করে কঞ্চির একটা তাড়া বানাতে হবে, তার মধ্যে ইঁট দিতে হবে যেন পাঁকে ওই পালাটা যায়। দড়ি দিয়ে গোটা পুকুর ওই ময়ের মতো টেনে গোটা পুকুর ঘাঁটা হবে, একদম জল গুলিয়ে যাবে। এবার আচ্ছা, ওর একদিন পরে এবার জল থিতে হবে, পরিষ্কারের জায়গায় আসবে। এইবারে রেণু ফেলার আগে যাতে কোনো ভাইরাস অ্যাটাক না করে, ভাইরাসের ওষুধ আমার দিতে হবে। তার আগে একটা জিনিস দেবো, ওই জলে প্রচুর পোকা জন্মায়। ডাঙাতে যেমন প্রচুর পোকা বাস করে, জলেও প্রচুর পোকা বাস করে। তার মধ্যে ক্ষতিকারক পোকা হচ্ছে ঝিউলি পোকা, হাঁস পোকা, এই পোকাগুলো। হ্যাঁ, এই হাঁস পোকা প্রতিনিয়ত ডিমের রেণু যদি ছাড়া হয় ধরে ধরে খাবে, প্রচুর ক্ষতি করে। তাই এদেরকে মারতে হবে। আর্গোনিন দিতে পারেন। যদি দেখা যাচ্ছে এমন অনেক চাষি আছে কোনো ওষুধে বিশ্বাসী নয়, হতে পারেন যেটা নেট জাল, ঘন নেট জাল ভালো করে টানবেন, ওতে পড়বে পোকা। হ্যাঁ, আর্গুনিন দুপালটা যদি নেট টানা যায়, দিয়ে একটা হাঁড়ির মধ্যে দিয়ে 100 গ্রাম কেরোসিন তেল দিয়ে দিন, সমস্ত পোকা মরে যাবে। ঠিক করে। কিন্তু তাতে অনেক হাঁপা, অনেক খরচ। এই ওষুধটি দিয়ে দিন, পোকা মরে গেল, পোকা ধরা হয়ে গেল। বিষ দিলেও পুকুরের পাড়টা আমাকে কেরোসিন ছড়াতে হবে। রাইট। তার কারণ হচ্ছে অনেক পোকা আছে জলে যখন বিপদ পড়ে ওই ঘাসের উপরে উঠে বসে থাকে, পরে নামবে, পরে ঝাঁপ মারে। এবং ব্যাং ব্যাং একটা বড় ফ্যাক্টর। জল যখন রেডি হয়ে যাবে, ব্যাং এসে ওখানে ডিম ছাড়বে, ব্যাঙাচি হবে। তাহলে ব্যাঙাচি কি করবে, ওই জল থেকে খাবার নেবে, জল থেকে অক্সিজেন নেবে। হ্যাঁ, চারিদিকে পুকুরে কেরোসিন তেলটা ছড়াবে, কেরোসিন। হ্যাঁ হ্যাঁ, কেরোসিন স্প্রে করে দিলেন। কেরোসিন দিলে সাপ, ব্যাং, বিছে যা থাকবে সবাই ওই এলাকা ছেড়ে পালিয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। আর পোকা যেগুলো থাকবে যার গায়ে পড়বে মরে যাবে। তাহলে ব্যাঙাচিকেটাকে আটকানোর জন্যে ডিম ছাড়ার আগে আমার পাড়ে কেরোসিন দিতেই হবে। তাহলে ব্যাং এসে ওই জলাশয়ে ব্যাঙাচি ছাড়তে পারবে না। ব্যাঙাচি হলে ধরুন মাছও খুব হয়েছে, ব্যাঙাচিও খুব হয়েছে, আপনি কাউকে বেচবেন, সে মাছ নেবে না। কারণ ওই মাছের প্রচুর দাম। প্রচুর দাম কীরকম, ডিমের যা দাম হবে 15 দিনের মাছের দাম হবে তার 1.5। অর্থাৎ ডিম যদি 1000 টাকা বাটিয়ে হয়, ওই 15 দিনের চারাটার দাম হবে 1500 টাকা। ডিম যখন 500 টাকা বাটি, তখন ওই মাছটার দাম হবে 700 থেকে 800 টাকা কেজি। এই রেশিওতে ধানি মাছটার বিক্রি হয়। তাহলে আমার জল রেডি। এবার ডিম ছাড়ার আগে আমার অক্সিজেন দিতে হবে, কারণ ডিম যেদিন ফেলবো সেদিন মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে, আমার ডিমের অর্ডার হয়ে গেছে, ডিম এসে গেছে। আচ্ছা, এইটা জল রেডিটা কতদিন লাগছে? 15 দিনের পরে ওটা যে ঘাটা হচ্ছে, ওই প্রক্রিয়াটা চলছে। আমি 20 থেকে 22 দিনে গিয়ে ডিমটা ছাড়বো। টোটাল এই এইটার পরে হ্যাঁ, জল তৈরির 20 দিন পরে না, টোটাল 20 দিন। টোটাল খোল দেওয়া থেকে 22 20 থেকে 22 দিন পরে। আচ্ছা। আচ্ছা, এবার জল আমার রেডি। এখানে যেটা ভাইরাসের যে ওষুধটা আছে, ভাইরাস গার্ড, এটা দেবো। কেন, অনেক সময় অনেক ভাইরাস থাকে যেটা ডিমের ওই রেণুটা দেওয়ার পরে তাকে অ্যাটাক করে মাছটা মরে যায়, দাঁড়ায় না। ভাইরাস গার্ড দেওয়ার পরে ওই পুকুর থেকে পাঁক আর জল বাড়িতে নিয়ে যাব। যে জল আর মাটি বাড়িতে নিয়ে গেলাম, সেখানে ছোট মাছ, আমাদের অন্য জায়গায় যে ছোট মাছ আছে সেখানে দেবো, টেস্ট করবো যে আমার মাছটা বাঁচলো কিনা। কারণ এমন তো হতে পারে আমরা বিষক্রিয়ার জন্য মেয়োচিন দিয়েছি, তার অ্যাকশান আছে, বা মোয়া দিয়েছি, তার অ্যাকশান আছে। পরীক্ষা না করে যদি ওখানে ডিমের রেণুটা দিই, তাহলে ডিমের রেণুটা সঙ্গে সঙ্গে মরে যাবে। জলে কি মাছ ছাড়ো? যে কোনো ছোট সাদা আঁশের মাছ, পোনা মাছের বাচ্চা, বাটা মাছ, যে কোনো মাছ। ওই বাড়ির যে জলাশয় জলটা নিয়ে গেলেন, জানো জলটা গুলোনো অবস্থায় মাছটা দেবে না, জলটা থিতনোর পরে মাছটা দেবে। কারণ গুলোনোর কারণে যদি মাছটা মরে যায়, আসল কারণ উদ্ধার হবে না। না না, তাহলে জল নিতে হবে আর কাদাটা একটু নিতে হবে নাকি? অবশ্যই পাঁক আর জল একটা সিলভারের গামলাতে করে নিয়ে বাড়িতে রাখুন, ছাওয়া জায়গায়। জলটা থিতিয়ে গেল, কি পরিমাণে? যে কোনো পরিমাণে? মাছ যেন সেখানে বাঁচবে সেই পরিমাণে আচ্ছা। নিয়ে সেখানে 4টে মাছ দিন, দেখুন মাছ বাঁচলো কিনা। 24 ঘন্টা থাকবে, বাড়িতে থাক না, অসুবিধা কিছু নেই। এইবারে মাছ বেঁচে গেলে এইবারে আমার ডিম ফেলার ব্যাপার। ডিম যেদিন ফেলবে, এখন তো খুব সুবিধে, নেটে দেখিয়ে দিচ্ছে কবে রোদ হবে, কবে বৃষ্টি হবে, কবে মেঘাচ্ছন্ন আকাশ হবে।
একদম পরিষ্কার, সেই মতো পরিষ্কার ডেট দেখে ধার্য করতে হবে। এবার তার মধ্যেও হঠাৎ কিছু হতে পারে, কালবৈশাখী তো বলে আছে না, কালবৈশাখীর বৈশিষ্ট্য দিনের শেষের বেলা পশ্চিম আকাশে মেঘ হবে, এসে কালবৈশাখী এসে গেল। এমন অনেক সময় দেখা যাচ্ছে ধান ঝাড়তে ঝাড়তে এসে গেছে বৃষ্টি, ধান সামলানো যাচ্ছে না। তাহলে যেদিন ফেলা হবে অক্সিজেনটা দেবো আমরা, অক্সিম্যাক্স এ করে 1 লিটার। 1 লিটার, এই হিসাবে যেমন মাপের পুকুর হবে সেই পরিমাণ দেওয়া হবে। অক্সিজেনটা দেওয়া হবে ডিম ছাড়ার আধ ঘন্টা আগে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারেননি, কারোর কোনো প্রশ্ন থাকলে করুন। খুব ভালো। তাহলে জল আমার রেডি, এবারে ডিম ছাড়বো। কত ডিম ছাড়বো? 33 শতকের ওপরে সর্বোচ্চ 10 বাটি, এর বেশি নয়। এর আগে যেটা হচ্ছিল যে ভেনামে পর্যাপ্ত ছেড়ে দেওয়ার ব্যাপার, একটা ভাতের হাঁড়িতে ওই দিদিরা বলতে পারবে যে 1 কেজি চাল ফোটে, আপনার ঘরে চাল আছে বা লোক বেশি এসছে বলে 2 কেজি চাল বসাবেন, ভাত হবে? হবে না, সম্ভব না। হবে না। মোটামুটি পার বাটিতে 135 ml বাটি, ওদের সমিতির যে বাটি 30 থেকে 35 হাজার। পুঁটি মাছ হলে, একমাত্র জাপানি পুঁটি হলে ওর রেণুটা খুব ছোট, ও প্রায় 60,000-এ চলে যায়। আর তারপরে বাটা মাছটা থাকে, আর রুই, মৃগেল, কাতলা এগুলো 30 থেকে 35। সিলভার আর গ্লাস কাপ আর একটু কম হয়, এদের রেণুটা একটু বড় হয়। আমার মাছ নিয়ে আসা হলো 10 বাটি সর্বোচ্চ, আরও কম ফেলবেন। ডিম যারা ব্যবসায়ী বা হ্যাচারি মালিক তারা বেচতে পারলে খালাস, তারা কিন্তু বলবে ফেলে দিন, কোনো অসুবিধা নেই, সেই রাস্তায় যাবেন না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই করুন। কোন মাছের ডিমটা ফেললে ভালো? আরেকবার বলুন। মানে আমি কি এক জাতের ডিম ফেলবো, না তার সঙ্গে 2-3 জাতের ফেলা যায়, সেইটা কম্পোজিশনটা করে বলুন। রুই, মৃগেল, কাতলা, কালবোস, গ্লাস কাপ, নাদিম রুই একসাথে ফেলা যাবে। জাপানি যদি ফেলি তাহলে সম্পূর্ণ ওকে পৃথক, ওর পুকুর তৈরির পদ্ধতি আলাদা। কি বাটা করা যাবে সেটা আলাদা, সিলভার করা যাবে আলাদা। বাটা যদি এর সঙ্গে দেওয়া হয়, বাটা সব থেকে বেশি খায়, সিলভার সব থেকে বেশি খায়। এরা খাবার পাবে না, ওরা গ্রোথ হয়ে যাবে, এরা ছোট হয়ে থাকবে, শেষ পর্যন্ত রিকেট রোগ হয়ে নষ্ট হয়ে যাবে। কি কি মাছ? রুই, মৃগেল, কাতলা। রুই, মৃগেল, কাতলা, গ্লাস কাপ, কালবোস, নাদিম রুই, এই 6টা মাছকে একসঙ্গে করা যাবে। সাইপিনাস আলাদা, বাটা আলাদা, সিলভার আলাদা, পুঁটি আলাদা, এই মাছগুলোকে পৃথক পৃথক করতে হবে। এবার সব কিছুর মূলে কিছু আনাড়ি থাকে, তো যেমন জগা খিচুড়ি হয়, যে সব কিছুতে খিচুড়ি বসকে দাও। কিছু লোক থাকবে আমার তো ঘরে চাষ হয়, সব রকম একবারই করে ফেলে, এরকমও লোক আছে। আচ্ছা, এই যে এতগুলা মাছ 33 শতকের উপরে, তাহলে কি এক বাটি করে ফেলা যাবে? এই যে মাছগুলো হয়, পৃথক মাছ খুব কম হয়, ম্যাক্সিমাম গড় মাছ একে বলা হয়। রুই, মৃগেল, কাতলা একসাথে করে, ইদানিং কালে কাতলাটাকে আলাদা করছে, কারণ প্রথমের দিকে দেখা যায় যে কাতলা গড়ে ভালো দাঁড়াচ্ছে না, আচ্ছা জানাবেন। কাতলাটাকে আলাদা করা হয়, যে ডিমটাও আমার ঠিকঠাক ছাড়লো কিনা। আচ্ছা, কারণ মাছ যখন হয়ে গেল তখন তো যাচ্ছে না এটা কি মাছের ডিম হলো, না এরকম রিপোর্ট দেখেছি যে গড় মাছ দেওয়া আছে তাতে কাতলা হয়নি, তাহলে কাতলা দাঁড়ায় নেন, নতুবা কাতলা মাছটা ডিম ছাড়ে না। তাহলে কাতলাটাকে আলাদা করা কাতলাটাকে আলাদা, যে কাতলার বাটি 1 বাটি কি 2 বাটি যা ফেলবেন সেটা আলাদা নেবেন, যে কাতলা আমার আলাদা চাই। আর কোনো মতে কারোর দয়ায় বেশি করে মাছ ফেলবেন না। না, এটা কতটা? তাহলে ধরুন আমি 4 রকম ফেললাম, রুই, মৃগেল, গ্লাস কাপ, কালবোস, এই 4 রকম। কালবোস খুব কম দেয়, কালবোসও আলাদা করে করে না। কালবোসের একটা দোষ হচ্ছে, ব্যবসা ভিত্তিক চাষ করতে গেলে কালবোস মরে গেলেই সাদা হয়ে যায়, মার্কেটে নিয়ে গেলে দামের খুব মুশকিল হয়। জ্যান্ত অবস্থা পর্যন্ত এ ঠিকঠাক আছে, মানুষ পছন্দ করবে, কিনবে, কিন্তু যখন এ মরে যাচ্ছে, মরে গেলেই সাদা হয়ে যাচ্ছে, কালাচ্ছে, মনে করবে পচা মাছ। তার চেয়ে ওই গ্লাস কাপের ভালো না রাখাই ভালো। আমার 3টে আচ্ছা, এইখানে সব থেকে যেটা বড় জিনিস, ডিম যারা দেবে যত খাতিরের লোক হোক, মাছটা মেপে নিতে হবে। কত ml এর বাটি যেটা রেড হয়েছে সেইটা আপনি আমার সামনে মেপে দিন। প্রত্যেকটা হ্যাচারি মালিকের সমিতির নাম্বারিং করা বাটি আছে,
প্রত্যেকের সেই বাটি দেখে নেবেন, সেই হ্যাচারি মালিক ট্রেড লাইসেন্সে কত সিরিয়ালের তার বাটির গায়ে নাম্বার আছে। যদি সে ঠকায় তার নামে কমপ্লেন করা যাবে সেই সমিতিতে, তার লাইসেন্স ক্যান্সেল হবে, উপযুক্ত প্রমাণ সহ যদি সেটা প্রমাণ করে দেওয়া হবে। কারণ আপনার টাকায় তো আপনি ডিমটা কিনছেন, কারোর দয়া দাক্ষিণ্যে ডিমটা নিচ্ছেন না। তার ফলে মাছের যেটা দাম হবে 135 ml 800 টাকা বাটি, তো 800 টাকা বাটি আপনি আমার সামনে মেপে দিন বাবু। মানে সেই বাটিটা দেখিয়ে অবশ্যই কাপড়ে মাছ ঢেলে বাটি দিয়ে মেপে দেখিয়ে দিতে হবে। স্যার কোন মাছের ডিম কিরকম টাইপের মাছের ডিম দিচ্ছে সেটা বুঝবো কি? না, সেটা মাছের রেনু দেখে খুব ভালো বোঝা যায়, খুব ভালো এক্সপার্ট হলে তবে বোঝা যায়। এটাই তো ফেঁসে যাবে। সিলভারটা বোঝা যায়, বাটা বোঝা যায়, পুঁটি বোঝা যায়, আর গড় যে মাছটা এটা বোঝা যায় না। না, মাছ ওখানে যেটা মাদার বুডারগুলো থাকে সব ভালো বুডার, এই কারণেই তো ওদের এত নাম, এত ব্যবসা হয়। 33 শতকের উপরে কত বাটি ফেলা যেতে পারে? সর্বোচ্চ 10 বাটি, 10 বাটি কত ml? 135 ml। কিন্তু 15 দিনের মধ্যে মাছটা সরাতেই হবে। যে আমার কাজের চাপ আছে, ও 1 মাস পরে আমি মাছ সরাবো, মাছ তখন কমতে থাকবে। তাহলে মাছ আপনাকে মেপে নিতে হবে, তবেই কিন্তু আপনি সর্বোচ্চ ফলন পাবেন। যত খাতিরের লোক হোক, ওই জায়গায় খাতিরটা কেউ দেখবেন না। তাহলে মাছ আপনাকে মেপে নিতে হবে, সঠিক মাপ। আচ্ছা, তাহলে ডিম আমার ছাড়া হয়ে গেল। যেদিন ডিম ছাড়বো, ধরুন এমন হতে পারে ওয়েদার হঠাৎ ফল করে বৃষ্টি হবে, তাহলে আমি কি করবো? টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, কারণ যদি চৈত্র মাসের দিনে শিলা বৃষ্টি হয় তাহলে জল তো আমার হঠাৎ ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে, মাছ কেটে যাবে। আজকের এই পৌষ মাসে যদি গায়ে বৃষ্টি পড়ে, 1 ফোঁটা বৃষ্টি পড়লে প্রত্যেকটা লোম খাড়া হয়ে যাচ্ছে। তাহলে ফাল্গুন মাসে, চৈত্র মাসে যদি শিলা বৃষ্টি হয়, সেই জল ডিমের পুকুরে পড়লে ডিম কেটে যাবে। তাহলে আটকাবো কি করে? সরিষার তেল 33 শতকের উপরে 2 লিটার গোটা পুকুর ছিটিয়ে দিন। আমাদের ঠান্ডা লাগলে কি করি? সর্ষের তেল হাতে ঘষে মেখে নিই, তো শরীর গরম হয়ে যায়। সর্ষের তেল গোটা পুকুরে ছিটিয়ে দিন, জলের টেম্পারেচার কন্ট্রোল করবে। ডিম ছাড়া কদিন পরে না না, ডিম ছাড়ার দিনে, পরের দিন বৃষ্টি হলে অত ফ্যাক্টর না, 4 দিন পরে বৃষ্টি হলে ওই দিনটা ফাইটার। হ্যাঁ, যদি এমন হয় প্রচন্ড গরম সেদিন পড়েছে, আপনার ডিম এসে গেছে, জল গরম, প্রচন্ড গরম হয়ে গেছে, ডিম ছাড়ার আগে 33 শতকের উপরে 1 কেজি গ্লুকন-ডি গুলে ছড়িয়ে দিন। জল তো ঠান্ডা হবে, আর একটা ওই গ্লুকন-ডিটা ওই শরীরে যাওয়ার ফলে এনার্জি পাবে মাছগুলো। আমরা বাইরে থেকে রোদে থেকে এলে 1 গ্লাস গ্লুকন-ডি গুলে দেয়। হ্যাঁ, না ওই দিন নয়, ওরা খাবে না, ওর পরের দিন থেকে খাবারটা দেবো। ওই দিন কোনো কিছুই নয়, শুধুমাত্র এই দুটো জিনিস টেম্পারেচারটার জন্য। যদি বৃষ্টি হয়ে ঠান্ডা হয়, সরিষার তেল দেবো, যদি প্রচণ্ড গরম হয় গ্লুকন-ডি দেবো। কত লাগবে? 1 কেজি 1 বিঘা পুকুরের জন্য। না, 33 শতকের উপরে 33 শতকের উপরে 1 কেজি। আর ডিমগুলো সবসময় চেষ্টা করবেন হাঁড়িতে ঢেলে তারপরে পুকুরে ছাড়তে। সিলভারের হাঁড়িতে 1 চামচ করে গ্লুকন-ডি দেবেন, আর পুকুরে জল দিয়ে 2 মিনিট 3 মিনিট করে হাত দিয়ে চাপড়াবেন। মাছটা দাঁড় করিয়ে তারপরে মাছ ছাড়বেন। মাছ যখন দেখবেন জলে ডুবে চলে গেল, মুখ তোলে নেন, মাছ হবেই। মাছ যখন দেখবেন ছেড়ে দিলেন, মুখ তুলছে, তাহলে কিছু সমস্যা আছে। অক্সিজেনের সমস্যা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে মাছ ছাড়া অফ করবেন। ফের অক্সিজেন ওখানে মারুন, কোনো কারণে ডোজ কম হয়েছে বা অক্সিজেনটা ফেল করেছে। ওষুধ মানে যে আজীবন ভালো থাকবে এটা তো হতে পারে না। প্রচুর ওষুধ বস্তা বেঁধে ফেলে দিতে হয়, কেন? তার ডেটটা ফেল হয়ে গেছে। তাহলে কিছু একটা সমস্যা হয়েছে, সেটা ঠিক করে দিয়ে তারপরে মাছটা ছাড়ুন। মাছ যদি জলের মধ্যে ডুবে চলে যায়, জানবেন মাছ ঠিক আছে, মাছ হবেই। যখন দেখবেন মাছ মুখ তুলছে, সমস্যা আছে, অফ করে কাউকে ফোন করুন। তাহলে মাছ ছাড়া আমার কমপ্লিট। এর পরে থেকে আমি 4 দিন খেতে দেবো। কি খেতে দেবো? খুব ভালো হয় 10 বাটি ডিমের জন্য 200 গ্রাম আমুল দুধ জলে গুলে ছিটিয়ে দেওয়া। যদি সেটা না হয়, বেসন
1 কেজি বেসন গুলে জলে গুলে ছিটিয়ে দেওয়া। কিভাবে ছেটাবো? আমি জলে 1 কোমর জলে নেমে যাব পাড় থেকে, পাড়ের দিকে মুখ করে ওই যে গোলা আছে খাবার সেটা জলের দিকে পাড়ের দিকে ছিটোতে ছিটোতে যাব। কেন না, প্রথম 4 দিন মাছ পাড়ের কোলে থাকবে, পাড় থেকে 3 থেকে 4 ফুটের মধ্যে মাছ থাকবে। প্রথমটা কি করতে হবে? প্রথমটা ইয়ে ছড়াবে, ইয়ে ছড়াবে পাউডার। আমুল দুধ যে পাউডার 200 গ্রাম দেবেন, নতুবা বেসন দেবেন, যেটা সুবিধা হবে, যেটা হাতের কাছে পাবেন। 4 দিন দেবেন। তাহলে প্রথম 4 দিন খাবার দেবেন, 4 ফুট জলে নেমে পাড়ের দিকে মুখ করে খাবারগুলো ছিটিয়ে দিন। প্রথম 4 দিন, কেন মাছটা থাকবে ওই পাড়ের কোল দিয়ে ঘুরবে। 6 দিনের দিন, প্রথম একদিন মাছ ছাড়ছেন, 4 দিন গেল, 5 দিন ফুরিয়ে গেল। 6 দিনের দিন ফাঁস জাল দিয়ে গলন দিন, জাল টানুন, মাছ ধরার জন্য না, মাছকে তাড়া দেওয়ার জন্য। যদি জাল না পান, এমন হতে পারে আপনি চাষি ভালো না, জেলেদের সঙ্গে বনিবনা ঠিক হচ্ছে না, জেলে আসে না, কথা দেও, কোনো দরকার নেই, পুকুরে নেমে পড়ে সাঁতার দিন, বা একটা বাঁশ নিয়ে পুকুরে জলে ঠ্যাঙান, গোটা পুকুরটা ঘুরে ঘুরে। তাহলে 6 দিনের দিন আপনি মাছকে তাড়া দিলেন, জাল দিয়ে গলন দিতে পারেন, নতুবা নিজে সাঁতার দিয়ে তাড়া দিতে পারেন। গলন দেওয়ার পরে ওই দিন থেকে দেওয়া হবে বাদাম খোল। হ্যাঁ, বাদাম খোলের সমস্যা নেই, সকালে ভিজিয়ে রেখে বেলায় দিতে পারেন, যখন তখন ভুলে যায়। বাদাম খোল অত্যন্ত প্রোটিন খাবার, গুলে জল করে দেবেন। 2 কেজি সর্ষের খোল, এই 2 কেজি বাদাম খোল জলে ভিজিয়ে জল করে ছিটিয়ে দেবেন। বাদাম খোলটাকে মিলিয়ে দেবে জলে? অবশ্যই হ্যাঁ, মিলিয়ে যাবে, গরম তো গলে যাবে, গলে চারটা পাওয়া যাবে, যায়, কোনো 4টা চিন্তা পাওয়া নেই। যায়। বাদাম খোল আলাদা জিনিস। না, আমাদের দিকে দেখি বাদাম খোল না না না, ওটা বাদাম খোল না। যদি বাদাম খোল না পান, সর্ষের খোল দেবেন, কিন্তু 2 দিন আগে 2 দিন ভেজাতে হবে, তারপরে দিতে হবে। হ্যাঁ, এই মতো 9 দিন 10 দিন চলবে, অর্থাৎ এদিকে 5 দিন চলে গেছে, আর 10 দিন 15 দিন, এর মধ্যে একটা ভিটামিন খাওয়াতে হবে। না, আমি একদিন শুধু ভিটামিন ডোজ আচ্ছা, করবো। ডিরেক্টলি আপনি 2 কেজি দিয়ে দেবেন জলে গুলে, 1 করে 2 কেজি। 8 দিন থেকে 10 দিন যখন মাছের বয়স হবে, সেই দিন আমি দেবো ভিটামিনটা। শুধুমাত্র ভিটামিন দেওয়া হবে, কেন? যাতে মাছটা খায়। জল ওই সামান্য 700 গ্রাম পড়বে 1 বিঘের ভাগে, 2 কেজি যদি একরে হয় 700 গ্রাম পড়বে। 18 ইঞ্চি হাঁড়িতে ভর্তি জল করে গুলবেন, যেন গোটা পুকুর কভার করা যায়, রাইট। গোটা পুকুর কভার। প্রত্যেকটা মাছকে খাওয়াতে হবে। তারপরের দিন থেকে যেমন খাবার দেন খাবার দেন। 12 দিনের দিন গিয়ে চট জাল টানুন, মাছটাকে জালে এবার ধরুন। ওই দিন কিন্তু মাছ বিক্রি হবে না, মাছ চালাও হবে না, মাছকে জাল খাওয়ানো হলো, মাছকে শক্ত করা হলো। এইবার 15 দিনে গিয়ে ওই মাছটা বিক্রি হবে বা নিজের অন্য পুকুরগুলোতে চালা হবে। এই 1 গাঁট সাইজ মাছ হবে 15 দিনে। মাছ তখন হালকা হালকা চেনা যাবে যে এটা কি মাছ। অনেক সময় দেখা যায় কাতলা মাছটা গাঁট ছেড়ে বাড়িয়ে যায়, যদি ঠিক ভালো কোয়ালিটির পুডার হয়, কাতলাটা তখন আঙুল ছেড়ে গাঁট ছেড়ে বাড়িয়ে যায়। এবারে মাছ হবে কত? পার বাটিতে 2.5 কেজি থেকে 3 কেজি করে মাছ হবে 15 দিনে। এবার ওই মাছটা বিক্রি করতে হবে, নতুবা সরাতে হবে অন্য পুকুরে। যদি মনে করেন মাছটা এখানে থাক 1 মাস, মাছ কিন্তু কমবে। হ্যাঁ, ওর ক্যাপাসিটি শেষ। আমি সর্বোচ্চ ডিম 10 বাটি বলেছি। কেউ যদি 3 বাটি ফেলে তাহলে কিন্তু 1 মাস রাখতে পারবে, 4 বাটি ফেলে 1 মাস রাখতে পারবে। কিন্তু 10 বাটি আমি সর্বোচ্চ ফেলা হয়েছে, তখন কিন্তু 15 দিনের উপরে মাছ রাখা যাবে না, মাছ রাখলেই মাছ কমবে। অন্য জায়গায় পাল্টে দিতে হবে। হ্যাঁ, যেখানে মাছ পাল্টাবেন সেখানেও পুকুরটা কিন্তু এই সিস্টেমে তৈরি করতে হবে। নোনা জলে কখন মাছটা নিয়ে যাবেন? 50 গ্রাম ফিগারে আসার পরে, যে আমার এই 1 গাঁট মাছ নিয়ে গিয়ে নোনা জলে ছেড়ে দেবো, মাছ হবে না, দাঁড়াবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত 15 দিনে কার কি প্রশ্ন আছে করুন। আচ্ছা বলুন, এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে আপাতত লাঞ্চের টাইম টপকে গেছে, এবার খাওয়া দাওয়া করা হোক। তারপরে যদি আপনারা থাকেন, আমি আছি সন্ধ্যা পর্যন্ত। তো আমি স্যারের জন্য স্পেশালি সবার কাছ থেকে একটা করতালি চেয়ে নেবো। স্যার এত সুন্দর করে আমাদের যে রেণু মাছ, আমরা সবাই কিন্তু বাঙালি, মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই মাছগুলো আমরা খাই, এই পোনা মাছ, এই মৃগেল, এই কাতলা, সেগুলো কিভাবে তৈরি হয়
তার পুরো পদ্ধতিটা কিন্তু স্যার বললেন। অনেক ধন্যবাদ স্যারকে। আরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে খাওয়া দাওয়ার পরে অবশ্যই আপনারা চেয়ার নিয়ে বসে গেলে আমরা আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালো থাকুন। খাওয়া দাওয়ার পরে আরও যদি কারো কথা বলার থাকে বেনামি নিয়ে কীভাবে কালচার করবেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই গোল টেবিল করে আমরা বসে আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আপাতত বিরাম রাখছি, সবাই একটু ভোজন করে নেবেন, নিয়ে আবার আলোচনা শুরু করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।